নমস্কার, দেখছেন সিটিভিএন। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত এই অনুষ্ঠানে। আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তো থাকবেই, কারণ তোমাদের সঙ্গে আলোচনাটা আমাদের অনেকটা দীর্ঘই হয়। তো শুরু থেকেই খাতা পেন নিয়ে বসার কথাই বলবো, অনুরোধ করব। এবং যারা অভিভাবকরাও রয়েছেন, যারা পরবর্তী সময়েও আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াবেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারাও কিন্তু সেই কাজটা করতে পারেন। তো পরিস্থিতি যেই জায়গায় যাচ্ছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, তবে তার মধ্যে একটা অশনি সংকেত অমিক্রণ এখন এই মুহূর্তে থার্ড স্ট্রেন যাকে বলা হচ্ছে। তো অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদেরকে, ভয় পেলেও চলবে না, এই বার্তাটা আমি দেবো আপনাদেরকে। এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান শুরু করবার আগে আজকে আমি একটুখানি বলে দিই, দশম শ্রেণীর ইংরেজি আমরা পড়াশুনো করবো আজকে। আবার রান অ্যাওয়ে কাইট এই গল্প নিয়ে আমরা কিন্তু থাকবো আজকে। আমাদের সঙ্গে স্যার রয়েছেন সুদীপ্ত দাস। স্যার, অনেক স্বাগত জানাবো আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার। তো আমাদের তো অশনি সংকেত আরও একটা নতুন উদ্ভাবন হয়েছেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? দেখুন, আমরা জীবনের মূল মন্ত্র ধরবো চড়ইবেতি চড়ইবেতি। জীবনে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার পথে যাই বাধা আসুক সেসব কোনো মানব না। আমরা এগিয়ে যাব একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, সব কিছু স্থির রেখে। আর এই ব্যাপারে এডুকেশন সবসময় আমাদের শিক্ষাটা আমাদের হেল্প করবে। তাহলে স্যার শুরু করা যাক আমাদের। একদম। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর একটি সুন্দর একটি গল্প, যেটার নাম হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। গল্পটি লিখেছেন কানাডিয়ান অথর লুসি মড মন্টগোমেরি। তো লুসি মড মন্টগোমেরির সম্বন্ধে বলতে গেলে আমরা এটা বলবো, উনি অনেকগুলোই সিরিজ অফ নোভেলস লিখেছেন, যার মধ্যে তিনি শুরু করেছেন অ্যান অফ গ্রিন গেবলস এই নামটা দিয়ে। এই নামের নোভেলসটা তিনি শুরু করেন প্রথমে। যাই হোক, তারপরে তিনি আরও অনেক অসংখ্য নভেল তিনি লিখেছেন, পোয়েম লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, এবং শেষ পর্যন্ত তাকে শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। ওয়েল, আচ্ছা, তো বর্তমানে আলোচ্য গল্পটি, এই যে লুসি মন্টগোমেরির ছবি আমি দেখাচ্ছি পরপর। তো এইটা হলো তার বার্থ প্লেস, এবং এটা তার গ্রেভস্টোন টুম্ব, এখানে তাকে সমাহিত করা হয়েছে। আচ্ছা, এই যে গল্পটি আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্পটি সত্যি কথা বলতে বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এই কারণেই প্রাসঙ্গিক, আমরা দেখব যে আমাদের সমাজটা বর্তমানে ঠিক কী অবস্থায় দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি দ্য স্টোরি ইট ডেপিক্টস, বা এটা বোঝাচ্ছে ভিভিডলি দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্কের ভ্যালু, সম্পর্কের মূল্য ইন টুডেজ বাইফার্কেটেড, সেপারেটেড অ্যান্ড ডিসইউনাইটেড ফ্যামিলি স্ট্রাকচার। বর্তমানে যে ফ্যামিলি স্ট্রাকচার, ছোট ছোট পরিবার, 2 জন 3 জন, ম্যাক্সিমাম 4 জনের যে পরিবার, এই পরিবারের মধ্যে মোরাল ভ্যালুগুলো কীভাবে যেন ডিমিনিশ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সো এই গল্পটি অসাধারণভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, এই গল্পটির মাধ্যমে লেখিকা লুসি মন্টগোমেরি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন অফ এ সেন্স অফ টুগেদারনেস, অর্থাৎ একত্রিত হওয়ার যে শক্তি, একতাই যে বল, এবং শুধু তাই নয়, ফেলো ফিলিংস সেটা কিভাবে তৈরি হয় একত্রিত হলে, সেটা কিন্তু আমরা এই গল্পটার মাধ্যমে দেখব, যেটা কিন্তু আনফর্চুনেটলি অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট ইন মডার্ন সো কল্ড civilized world. So back to the story. আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পটি আসলে শুরুতে আমরা দেখব যেটা, একটি ভাই এবং তার একটি বোন রয়েছে। বোন ফিলিপা লেটে, যার বয়স মাত্র 11। এই 11 বছরের ফিলিপা লেটে তার মাত্র 1 বছরের বড় দাদা বলতেও পারো, নাও বলতে পারো, পিঠোপিঠি ভাই বোন, ক্লডের বয়স 12। ক্লড আর ফিলিপা এরা দুজনে মিলে তার বাবার সাথে, তাদের বাবা হলেন একজন লাইট হাউস কিপার। এই লাইট হাউসটা কিন্তু কী জিনিস আমরা জানি, লাইট হাউস হলো একটা সমুদ্রের মধ্যে কোনো একটা জায়গায় যদি প্রচণ্ড পাথুরে হয়, জায়গাটা প্রচণ্ড বিপজ্জনক হয়, সেইখানটাকে আশেপাশে দিয়ে যাওয়া জাহাজগুলো যাতে সেখানে বিপদে না পড়ে, তাই জন্য
রাস্তা দেখানোর জন্য লাইট হাউসের ব্যবস্থা করা থাকে সেই বিশেষ ধরনের বিপদসংকুল জায়গাগুলোতে, সেখানে লাইট হাউস দেওয়া হয়। তো একটা লাইট হাউস স্থাপন করে দিলেই তো হলো না, সেই লাইট হাউসটা কিপ করার অর্থাৎ লাইট হাউসের রক্ষণাবেক্ষণ করার জন্য লোক চাই। তো সেই রক্ষণাবেক্ষণের কাজটি করতেন কিন্তু ক্লড এবং ফিলিপার বাবা। ওয়েল, তারা যে দ্বীপটাতে বাস করতেন, দ্বীপটার নাম হলো বিগ হাফ মুন আইল্যান্ড। তো এই বিগ হাফ মুন আইল্যান্ডে যে লাইট হাউসটা, এই লাইট হাউসে বললাম তার বাবা কিপার হিসাবে কাজ করতেন। আমরা গল্পটাতে তাহলে আসি শুরুতে। ইউনিট 1-এ আমরা দেখছি, অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস, অবশ্যই আমাদের জন্য কেউ ছিল না টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এই বিগ হাফ মুন নামের যে আইল্যান্ডটা, ছোট্ট একটা দ্বীপ, সেই দ্বীপে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। আমাদের সঙ্গে মানে আমি একটু আগে বললাম ক্লড, ফিলিপা হলো 11 বছরের বয়সের মেয়েটি, যার জবানিতে এই গল্পটা লেখা হয়েছে, এবং তার দাদা মাত্র এক বছর বড় 12 বছরের ক্লড। তারা দুজনে মিলে তার বাবার সাথে থাকতো। এদিকে তার বাবা তো সবসময় কাজে কর্মে ব্যস্ত, কাজেই তারা দুজন কিন্তু একা একা নিজেদের মতো খেলতো, বাট দে আর অ্যাকচুয়ালি নট স্যাটিসফাইড। স্বাভাবিক ব্যাপার, দুজন মাত্র ছেলে মেয়ে ভাই বোন হোক, তারা একসাথে খেলে অতটাও মজা পাবে না যতটা মজা তারা দল বেঁধে খেললে পাবে। সো উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা যতটা পারতাম ততটাই নিজেদের মধ্যে খেলাধুলা করতাম, যতটা পারতাম। তো উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমরা হলাম বাবা, ক্লড এবং আমি বললাম কে, ফিলিপা লেটে। তো এখানে দেখো একটা কথা বলেছে, অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আন্ট এস্থার বলতে এখানে পিসি এস্থারের কথা বলা হয়েছে। পিসি এস্থার, মিমি এবং ডিক, এরা তিনজন পরবর্তীতে অ্যাড হয় গল্পে, সেটা আমরা গল্পের ঘটনা প্রবাহের দ্বারা দেখতে পাবো। তো এখানে গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাক মেথড টাইপ ইউজ করা হয়েছে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আমরা মোট হলাম 1, 2, 3, 4, 5, 6 তিনজন, মানে বাবা, তার 2 ছেলে মেয়ে এবং আন্ট এস্থার তার ছেলে মেয়ে, এরা মোট 6 জন বর্তমানে থাকে একসাথে দ্বীপে। কিন্তু গল্পটা শুরু হয়েছিল যে পজিশনে, তখন মাত্র 3 জন মাত্র সেখানে থাকতো। তো 3 জন যেহেতু থাকতো, এখানে কি বলেছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আমি, ক্লড এবং বাবা, আমরা 3 জন এই দ্বীপটাতে প্রাথমিক অবস্থায় বাস করতাম, বিশেষ সেই ঘটনাটি ঘটার আগে। যে বিশেষ ঘটনাটার নামে কিন্তু এই গল্পটার নাম আওয়ার রানওয়ে কাইট। তো আওয়ার রানওয়ে কাইট মানেটা বলে দিই, আওয়ার রানওয়ে কাইট মানে আমাদের কেটে যাওয়া ঘুড়ি। তো ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এই যে বলেছে এখানে, পুরো ব্যাপারটাই ঘটেছে এই কাইটের দৌলতে, ঘুড়িটার দৌলতে পুরো ব্যাপারটাই ঘটেছে। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমাদের সঙ্গে আরও অনেকে যোগ দিচ্ছে। আরও অনেকে মানে পিসি এস্থার, মিমি আর ডিক, এই 3 জন। মজার গল্প। আচ্ছা, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। কীভাবে তারা আসলো, এই 3 জন কীভাবে আমাদের কাছে আসলো, সেই ব্যাপারটা নিয়েই আমি মানে এখানে ফিলিপা বলেছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, আগেই বলেছি। আই এম 11 years old, ক্লড ইজ 12, ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। যখন শীতকালে হারবারটি অর্থাৎ বন্দরটি, এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ফ্রোজেন হারবার ইন উইন্টার, অল মুভ ওভার টু মেইনল্যান্ড, সেটাই এখানে বলছে। ইন উইন্টার, শীতকালে যখন এই বন্দরটি মানে এই বিগ হাফ মুন লাইট হাউসের যে বন্দরটির সমুদ্র জল পুরো একদম জমে বরফ হয়ে যেত, যেটা এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। স্বাভাবিক, একটা দ্বীপের চারপাশের সমুদ্র যদি বরফে পরিণত হয়, তখন দ্বীপের সাপ্লাই লাইন বন্ধ, কাট অফ। এবার দ্বীপে 3 জন থাক, 10 জন থাক, যতজনই থাক, তাদের সাপ্লাই লাইন মিনস খাবার দাবার আসার পর যদি বন্ধ হয়, তাহলে তারা বাঁচবেটা কী করে? সেই জন্য তারা কিন্তু বাধ্য হতো উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। আমরা সবাই মানে মাত্র 3 জন আমরা সবাই যেতে বাধ্য হতাম মেইনল্যান্ড, অর্থাৎ দ্বীপ থেকে দূরে মূল ভূখণ্ডে যেতে আমরা বাধ্য হতাম। ওয়েল, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, তো বাড়ি থেকে যে চলে গেছি বিশেষ পরিস্থিতির সাপেক্ষে, এবার যখনই স্প্রিং আসতো, বসন্তকাল আসতো, তখনই আবার এই সমুদ্রের জল জমাট থেকে হয়ে যেত, তরল হয়ে যেত, জমাট থাকতো না। কাজে আবার আমরা ব্যাক টু আওয়ার হোম, আওয়ার বিগ হাফ মুন আইল্যান্ড, আওয়ার বিলাভেড
প্রিয় বিগ হাফ মুন আইল্যান্ড। সো back we sail to our own dear island. আমরা প্রিয় আমাদের দ্বীপটিতে ফিরে আসতাম। সে দ্বীপ যেমনই হোক, ঊষর হোক, রুক্ষ হোক, সেখানে কোনো রকম আমাদের মানে ডিক এবং ক্লড এবং ফিলিপার বন্ধুবান্ধব থাকুক বা না থাকুক, তাদের জন্মস্থান, তাদের বাসস্থান যেমনই হোক সেটা প্রিয়। তাই তো হয়, আমাদের বাড়ি যেমনই হোক আমাদের প্রিয় হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার ব্যাপার যেটা হতো সেটা হলো পিপল অলওয়েজ পিটিড আস। পিপল মানে মেইনল্যান্ডের লোকজন, মেইনল্যান্ডের যে লোকজনদের সাথে আমাদের কয়েক মাস দেখা সাক্ষাৎ হতো যখন আমরা মেইনল্যান্ডে যেতাম, তারা সবসময় আমাদেরকে না কিরকম যেন একটু সহানুভূতির দৃষ্টিতে দেখতো। কেন? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের সময় আসতো ফিরে সেই আবার একাকী 3 জনের রাজত্ব সেই দ্বীপে যখন আমরা ফিরে আসতাম, আমাদেরকে সহানুভূতির চোখে দেখতো। বুঝতেই পারছো তারা কি বলতে পারতো? দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো তোমরা নিশ্চয়ই সেখানে যথেষ্ট একাকী বোধ করবে, তাই না? কেন? উইথ নো আদার চিলড্রেন নিয়ার ইউ, তোমাদের সঙ্গে তো কোনো আর তোমাদের বয়সী খেলাধুলোর ছেলে বাচ্চা টাচ্চা নেই, তোমরা একাকী ওখানে থাকো, তোমাদের তো যথেষ্ট অসুবিধা হয়, তাই না? হ্যাঁ, অসুবিধা তো হতোই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ, ক্লড আমি 2 ভাই বোন চাইতাম যে কেউ খেলুক আমাদের সাথে, কেউ খেলুক। It is hard to run pirate caves. Pirate caves is one type of game like hide and seek. লুকোচুরির মতো এক ধরনের খেলা। সো এই হাইড অ্যান্ড সিকের মতো গেম খেলা দুজনের পক্ষে খুবই টাফ। সো ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। বললাম দুজন মিলে খেলাটা অতটা ইয়ে নেই। একজন লুকালো, সে তো আমি জানি কোথাও না কোথাও লুকাবে, কিন্তু 3 জন 4 জন মিলে খেললে কে কোথার থেকে সে পিছন থেকে ধাপ্পা দিয়ে চমকে দেয়, মজাটাই আলাদা, সেটা তো পেতাম না। But we used to quarrel a good deal. We used to quarrel a good deal with the mainland children in winter. আমরা যথেষ্ট কোয়ারেল করতাম, ঝগড়া করতাম মেইনল্যান্ড চিলড্রেনদের সঙ্গে ইন উইন্টারে। যখন আমরা উইন্টারের সিজনে যেতাম, মেইনল্যান্ডে থাকতাম বাবার সাথে বাধ্য হয়ে, ওখানকার যে স্থানীয় শিশুরা তাদের সাথে খুব একটা জমতো না, তাদের সাথে খিটিমিটি ঝগড়াঝাটি লেগে যেত। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই সম্ভবত এটা এরকম যে দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। এবার ঝগড়াঝাটি করতাম তো সেই জন্য ওরাও হয়তো অতটা পছন্দ করতো না যে আমাদের আতিথেয়তা নেওয়ার জন্য। যদি বলতে কিরে চল আমাদের সাথে নৌকায় করে চল আমাদের দ্বীপটা ঘুরে আসবি, তো ওরা অতটা আগ্রহ দেখাতো না, না তোরাই আমাদের এখানে এসে আমাদের সাথে এরকম ঝগড়াঝাটি করিস, নিয়ে গেলে নাকি ওখানে কি না কি করবি আমাদের সাথে, যাবো না ওদের সাথে যাবো না। সো ওরা কিন্তু আসতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। এবারে ভাই বোন দুজনে যেহেতু ওখানে একা একা আমরা খেলতাম ধুলতাম, আমাদের মধ্যে বন্ডিংটা অসাধারণ হয়ে গেছিল। যাই হোক না কেন আমরা ঝগড়াঝাটি কখনো করতাম না, রাইট? ওয়েল, টু বি শিওর, নিশ্চিত হতে, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা বলাই যায় যে মনে হতো যে বাবার কিন্তু আমাদের ছাড়া কোনো রিলেশনস ছিল না। মনে হতো যে বাবার বোধহয় আর কোনো আত্মীয় স্বজন ছিল না আমাদের 2টি ভাই বোন ছাড়া। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি মিনস ফিলিপা। 11 বছরের ফিলিপা, তার থেকে 1 বছরের বড় ক্লড, দুজনের কাছে ভাই বোনের কাছে এটা যথেষ্ট পাজলসাম লাগতো। মানে কি করে হতে পারে, বাবার মাত্র আমি ছেলে মেয়ে, আমরা দুজন, আর কেউ নেই, বোন দাদা দিদি মা বাবা কেউ নেই, কি করে, হাউ ইট ইজ পসিবল? ওয়েল, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। আমরা দেখেছি মেইনল্যান্ডে যখন বেড়াতে যেতাম আমরা দেখেছি যে ওখানে সবার কেউ না কেউ আছে, জ্যাঠা জেঠি কাকা কাকি মামা মামি, সবাই নিয়ে একটা ভরা সংসার। আমরা কিরম যেন একাকিত্ব বোধ করি এখানে। সো হোয়াই হ্যাডন্ট উই, কেন আমাদের নেই, কেন আমাদের রিলেশন নেই, মাত্র 3 জন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? তাহলে কি আমরা এই দ্বীপে বাস করছি বলেই আমরা এখানে 3টি প্রাণী রয়েছি? এটা তো ঠিক নয়। এটা কিরকম বিচার ভগবানের? We thought that it would be so jolly. আমরা ভাবতাম এটা কি মজারই না হতো to have an uncle and aunt or some cousins. যদি আমাদের কাকা কাকি মামা মামি এই ধরনের সম্পর্কিত ভাই বোন এরা সবাই থাকতো, কি মজা হতো, সবাই মিলে বেশ মজা করে সময় কাটানো যেত, অনেক মজা হতো। Once we asked
ফাদার অ্যাবাউট ইট। একবার না কি করেছিলাম, আমরা দুজনে মিলে চুপি চুপি বাবাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার বাবা, এরকম হলো কেন। বাট হি লুকড সো সরোফুল, ও গড, এটা শুনে তো তিনি দুঃখই পেয়ে গেলেন, এটা তো ভাবিনি আমরা। হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। তখন আমাদের মনে হলো যে ইস, বাবাকে এটা না বললেই বোধহয় ভালো হতো, সারাদিন কাজ টাজ সেরে এসে একটু বসে, বেচারা আমাদের কথা শুনে দুঃখ পেয়ে গেল। হি সেড ইট ওয়াজ হিজ ফল্ট। তার মনে একটা দুঃখের বাতাবরণ ছেয়ে গেল। তিনি বললেন যে সবই না আমারই দোষ, সবই না আমার জন্যই হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। আমরা ভাই বোন ঠিক বুঝলাম না তিনি কি বলতে চাইলেন। কিছু একটা রহস্য তো আছে, কিছু একটা রহস্য আছে। এবারে আমরা ইউনিট 2-তে যাচ্ছি। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। একটা দ্বীপ সবসময় তো সেটা এরকম বরফের মতো থাকে না, সেখানে অন্য সময় যখন সামার সিজন আসে তখন কিন্তু সেখানকার অ্যাটমসফিয়ার ইজ ভেরি লাভলি, ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি ভেরি জলি। তখন কিন্তু কি হতো দেখো, হোয়েন ইট ইজ ফাইন, যখন এই জায়গার এই বিগ হাফ মুনের সামার সিজনটা যখন আসতো, এখানটা কি হতো, বেশ মজাদার হতো, খুব সুন্দর হতো। দ্য হারবার, যেটা কিনা জমে বরফ হয়ে গিয়েছিল, সেই হারবারটা, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, সেই বন্দরটা অসাধারণ সৌন্দর্যটা দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, একদম দেখার মতো। দেখছো ছবিতে, নীল এবং শান্ত, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা হালকা মৃদুমন্দ পবন মানে বাতাস বইতো, এবং রিপলস, রিপলস মানে ছোট ছোট ঢেউ, নট ওয়েভ, ওয়েভ মানে বিশাল ঢেউ, ছোট ছোট হালকা হালকা ঢেউ বাতাসের সঙ্গে বইতো। এভরি সামার উই হ্যাড সাম হবি। স্বাভাবিক, ছোট বাচ্চারা তারা তো কিছু নিয়ে একটা ব্যস্ত থাকবেই। তো যখন একটা ভালো সময় দ্বীপে চলছে, আমরা সে সময়টা এনজয় করতাম। হাউ, কিভাবে? আমাদের কিছু হবি ছিল, মানে শখ ছিল। দ্য লাস্ট সামার, এইখানে বলেছে দেখো, আবার স্মৃতিচারণের থেকে আবার পরবর্তীর কথা বলছে। দ্য লাস্ট সামার মানে গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। এই ডিক অ্যান্ড মিমি আমার তুতো ভাই, পিসতুতো ভাই বোন। পিসির নাম কি বলেছি আমরা, এখনও আসিনি, আসবো। পিসি হলো আন্ট এস্থার। এই আন্ট এস্থারের ছেলে মেয়ে ডিক অ্যান্ড মিমি এবং আন্ট এস্থার, এরা আসার আগে গত সামারে ঘটনার এটা, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা কিন্তু বেশ পাগলামি শুরু করে দিয়েছিলাম কাইটস নিয়ে, ঘুড়ি নিয়ে। এইবারে দেখো আমরা গল্পের মূল স্রোতে ঢুকছি। আ বয় অন দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে আমাদের দেখিয়েছিল, আমাদের মানে অ্যাকচুয়ালি ক্লডকেই সে দেখিয়েছিল, শোড ক্লড হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি টুড়ি বানাতে টানাতে হয়, সেই টেকনিকগুলো সে শিখিয়েছিল ক্লডকে। আর ক্লড বেশ মজা নিয়ে সেগুলো শিখেছিল। ওয়েল, ব্যাক অন দ্য আইল্যান্ড, যখন দ্বীপে আমরা ফেরত এলাম আবার গত গ্রীষ্মের আগে আর কি, উই মেড প্লেন্টি অফ কাইটস। এবার আমাদের বেশ শখ চড়ে গেছে, আমরা একটা দুটো করতে করতে গাদা গুচ্ছের শখ ঘুড়ি বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড করতো কি, দ্বীপের অন্য পাশে চলে যেত ঘুড়িটা নিয়ে। অ্যান্ড উই উড প্লে, এখানে দেখো একটা গেম বলেছে, শিপ রেকড মেরিনার্স। শিপ রেক কথাটার মানে হলো জাহাজ নষ্ট হয়ে যাওয়া, জাহাজ ভেঙে যাওয়া। মেরিনার মানে হলো নাবিক। জাহাজ ভেঙে গেলে নাবিকরা কি করে, এখানে একটু বলি। আগেকার দিনে যখন ওয়্যারলেস সিস্টেম ছিল না, জিপিএস ছিল না, কিছু ছিল না, তখন কিন্তু সিগন্যালিংয়ের জন্য সেই মান্ধাতা আমলের পদ্ধতিগুলো একটু অন্যরকম ছিল। তো তারা করতো কি, একটু ঘুড়ি ঠুড়ি উড়িয়ে সিগন্যালিং করতো। আরও অনেক সিগন্যাল ব্যবস্থা ছিল, তার মধ্যে এটাও একটা ছিল। যখন, হ্যাঁ এখানে বলার, সবসময় ঘুড়ি উঠতো না, আকাশ যখন পরিষ্কার থাকতো তখন তারা ঘুড়ির মধ্যে বার্তা লিখে সেটাকে উড়িয়ে দিত, যাতে পার্শ্ববর্তী জাহাজের নাবিক বা ফেলো ক্যাপ্টেন ইত্যাদি ইত্যাদি তারা দেখতে পায়। তো এই জন্য গেমটার নাম বলা হচ্ছে শিপরেক মেরিনার্স। তো আমরা এই গেমটা খেলতাম সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ওই একইভাবে সিগন্যাল করতাম আমরা ঘুড়ির মধ্যে, সিগন্যালিং নিয়ে আমরা খেলতাম। এইবারে ঘুড়ি তৈরি করতে 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 একটা বিশেষ একটা ঘুড়ি আমরা বানিয়ে ফেলেছি, সেইটা নিয়েই গল্পটা। উই হ্যাড এ কাইট, আমাদের না একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। বিরাট একটা ঘুড়ি, বিরাট একটা ঘুড়ি, সুন্দর লাভলি রেড পেপার, লাল রঙের কাগজ দিয়ে তৈরি সেই ঘুড়িটা। হ্যাঁ, বোঝাই যাচ্ছে ঘুড়িটা বেশ তাদের জম্পেশ মজাদার ঘুড়ি, হ্যাঁ অনেক আনন্দ করে বানানো। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, আমরা তার মধ্যে পেস্ট করে দিয়েছিলাম, আঠা দিয়ে দিয়েছিলাম সোনালি টিনসেল স্টার, মানে ওই জরির যে ওই যে ঠেলে না বাচ্চারা ওই ওয়ার্ক এডুকেশন বা স্কুলের ওই টাইপের টিনসেল স্টার দিয়ে সুন্দর চকমুকি করে নিজের মন মতো দুই ভাই বোনে মিলে বানিয়েছিলাম ঘুড়িটা। বেশ
শুধু তাই নয়, ওই শিপরেক মেরিনারের শর্ত মেনে আমরা ওতে হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, পুরো নামটা আমাদের ওটার মধ্যে আমরা লিখে দিয়েছিলাম। ক্লড লেটে অ্যান্ড ফিলিপা লেটে, বিগ হাফ মুন লাইট হাউস, তার মধ্যে পুরো আমাদের নাম ঠিকানা সব লিখে দিয়েছিলাম। কীরকমভাবে পরতে পরতে রহস্য আবৃত হবে তোমরা দেখতে পাবে। দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তো একদিন কাইট ফ্লাইংয়ের জন্য, ঘুরে ওড়ানোর জন্য খুব সুন্দর চমৎকার বাতাস বইছিল। তো আমরা তো খুব উৎসাহী, বাহ এত সুন্দর বাতাস তো সবসময় পাওয়া টাওয়া যায় না, তো এটাকে ব্যবহার করতে হবে। তো আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমরা খুব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিলাম ওই ভালো ঘুড়িটাই এই সুন্দর হাওয়ার মধ্যে ওড়াবো। তো কিন্তু এখানে একটু ছোট্ট দুর্ঘটনা ঘটে গেল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, ঠিক জানি না কীভাবে এটা হলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন বাড়ি থেকে ওই তৈরি ঘুড়িটা, সেই সুন্দর লাল রঙের টিনসেল স্টার জড়ানো ঘুড়িটা যখন নিয়ে আসছি, আই ট্রিপড, আই মিনস ফিলিপা লিটে ট্রিপ করে গেল, মানে পিছলে গেল, হোঁচট খেয়ে গেল, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ঘুড়ি নিয়ে দৌড় দিচ্ছে, একটা রকে হোঁচট খেয়ে সে হঠাৎ করে পড়ে গেল। পড়বি তো পর, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, একদম ঘুড়িটার মধ্যে দিয়ে একদম এলবো কোনোই ঢুকে গেছে, মেকিং এ বিগ হোল, গেল ঘুড়ি, মেকিং এ বিগ হোল, একটা বিরাট একটা গর্ত হয়ে গেছে ঘুড়ির মধ্যে। এত স্বাদের ঘুড়ি হয়ে গেল, কাজ কি হবে এবার? কিন্তু এত কষ্ট করে বানানো ঘুড়ি, এত সুন্দর হাওয়া উঠছে, ছাড়বো কি আমরা ছাড়বো না, হ্যাঁ আমরা ছাড়বো না। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমরা তাই আমাদের তাড়াতাড়ি করতে হলো ঘুড়িটাতে জোড়া তাপ্পি দেওয়ার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগেই এই ঘুড়িটা যদি আমাদের ওড়াতে হয়, আমাদের তাড়াহুড়ো করতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি করলাম, উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসে গেলাম কিছু কাগজপত্র নিয়ে আসার জন্য। উই নিউ, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট, উই নিউ, আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, যে কোনো রেড পেপার সেখানে আর বাকি নেই, যা ছিল সবটাই খরচা করে ফেলেছি। তাহলে হবে কি, ঘুড়ি উড়াবো, সে ঘুড়ি ছিঁড়ে যাক যাই হোক, ঘুড়ি আমরা উড়াবো। তো we rushed into the lighthouse to get some paper. We knew there was no more red paper. We took the first thing that came handy. আমরা প্রথম জিনিসটা যেটা আমাদের নাগালের মধ্যে পেলাম, সেই জিনিসটাই আমরা কাজে লাগিয়ে ফেললাম। অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, এই চিঠিটার কিন্তু খুব গুরুত্ব আছে, আমাদের বুঝতে হবে। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। তো আমাদের বসার ঘরে একটা বুক কেস ছিল, একটা বইয়ের তাক ছিল, সেই বইয়ের তাকে একটা ওল্ড লেটার রাখা ছিল, একটা পুরনো চিঠি রাখা ছিল। সেই চিঠিটাকেই আমরা হ্যান্ডি করে ফেললাম, মানে আমাদের কাজে লাগিয়ে ফেললাম। উই প্যাচড দ্য কাইট, আমরা সেই ঘুড়িটার মধ্যে তাপ্পি দিলাম উইথ দ্য লেটার, সেই যে পুরনো চিঠিটা যেটা আমরা হাতের কাছে পেয়েছিলাম যে ওই বুক কেসের উপরে, সেই চিঠিটা আমরা প্যাচ করে দিলাম ঘুড়ির এপিঠ ওপিঠ, দুই পিঠে আঠা দিয়ে দিলাম। এ শিট অন ইচ সাইড, এদিক ওদিক দুই দিকে আটকে দিলাম। ড্রাইড ইট বাই দ্য ফায়ার, সেটাকে আগুনে শুকিয়েও নিলাম, তাড়াতাড়ি করতে হবে তো, বাতাস তো সারাদিন বইবে না। উই স্টার্টেড আউট, এবার আমরা শুরু করলাম ঘুড়ি উড়ানো। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এইবারে ঘুড়িটা কিন্তু মজা সে উঠতে শুরু করলো, একদম সোজা, একদম সেই পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, যেহেতু বাতাস ছিল চমৎকার এবং সেই সুন্দর বাতাসে ভর করে ঘুড়িটা একদম সোজা উপরের দিকে পাখির মতো উড়ে গেল। অল ইট ওয়ান্স, হঠাৎ করে স্ন্যাপ, মানে হঠাৎ করে পটাং হয়ে গেল, ঘুড়ির সুতো গেল ছিঁড়ে, অত হাওয়ার টান রাখতে পারেনি, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এইবারে ক্লড সে হাতে একটা সুতোর ওই ছেঁড়া সুতোটা নিয়ে স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, লুকিং ফুলিশ, বোকার মতো ভেবার মতো তাকিয়ে রয়েছে, যা আমার ঘুড়ি উড়ে চলে গেল, এবার কি হবে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, এদিকে ঘুড়ি তো নিরুদ্দেশের পথে যাত্রা, হ্যাঁ সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে সে ঘুড়ির যাত্রা করলো। আচ্ছা, ইউনিট 3, a month later a letter came for father, এখানটা একটু খেয়াল করবে কিন্তু, হ্যাঁ প্রথমে আছে লেটার, তারপরে আছে লেটার মানে পরে, লেটার মানে কি চিঠি। তো 1 মাস পরে একটি চিঠি এসে হাজির হলো বাবার কাছে।
আফটার হি ফিনিশড রিডিং ইট, এই চিঠিটা যখন সে পড়ে শেষ করলো, আমার বাবা যখন চিঠিটা পড়ে শেষ করলো, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তাকে দেখে মনে হলো, তার চোখ দেখে মনে হলো যেন সে কেঁদেই ফেলবে, এমন একটা ঘটনা ঘটেছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও এই যে কেটে যাওয়া ঘুড়িটা, যেটা 1 মাস আগেই কেটে গেছে, সেটার কি হয়েছে তোমরা জানতে চাও? বাবা আমাদের পাশে ডেকে নিয়ে বললেন। এবার বোধহয় তার স্মৃতিচারণের সময় এসেছে, আর লুকোনো যাবে না। হি সেইড, তিনি বললেন আমাদের। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপরে তিনি আমাদের পাশে বসলেন এক হেরে যাওয়া ভাই হিসেবে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তিনি আমাদের পাশে বসলেন অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, গোটা গল্পটা তিনি আমাদের বললেন। তার অল্প বয়সের একটা ভুল, সেই গল্পটা তিনি আমাদের বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার না, বাবা আসলে একা নয়, যেটা চিরকাল তার 2 ছেলে মেয়ে ভেবে এসেছে, বাবা একা নয়, তারও কেউ ছিল, তার এক দাদা ছিল, আর ছিল এক বোন। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, সে তার দাদার সাথে ঝগড়া ঝামেলা করেছিল, অল্প বয়সে রক্ত গরম, চিৎকার চেঁচামেচি করে লেফট হোম, বাড়ি থেকে পগার পার। ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পরে, হি ফেল্ট সরি, অনেক বছর পরে সবার সাথে মিলেমিশে বাইরের লোকজনের হালচাল দেখে তার কিন্তু মনে পড়লো না, যতই খারাপ বলুক, যাই বলুক তার দাদা, এতটাও খারাপ ছিল না আমার দাদা, যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। তার মনে খুব দুঃখ অনুভব হলো, কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তাই না? সময় পেরিয়ে গেছে, তার মধ্যে দিয়ে ঘটনা প্রবাহ অনেক চলে গেছে, সরে গেছে। তাই হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন সে ফিরে গেল তার বাড়িতে, কি দেখলো? অত্যন্ত দুঃখের ব্যাপার, সে যেটা দেখলো সেটা ভাবেনি, সে কখনো কল্পনা করেনি। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার সেই দাদা মারা গেছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, সে তার বোনকে কিন্তু খুঁজেই পেল না, জাস্ট খুঁজেই পেল না। দ্য লেটার, এই চিঠিটা ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, এই যে চিঠিটা যেটা বাবার কাছে এসেছে, সেটা ছিল কার কাছ থেকে জানো? তার সেই বহুদিন আগে হারিয়ে যাওয়া তার প্রিয় বোন, একমাত্র বোন, হ্যাঁ, আর দাদা তো বেঁচে নেই, সেই বোনের কাছ থেকে এসেছে, মানে ক্লড ফিলিপার পিসির কাছ থেকে এসেছে, আন্ট এস্থার। হ্যাঁ, এদিকে সময়, ওই যে বললাম একটু আগে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। তা আন্ট এস্থারেরও তো জীবনে বয়স বেড়েছে, যেভাবে বেড়েছে তার বাবার বয়স, মানে ক্লড ফিলিপার বাবার বয়স। ক্লড ফিলিপার বাবা যেমন বিয়ে করেছে, যদিও তাদের মায়ের কথা আমরা এখানে জানতে পারি না, সে যাই হোক, সেটা গল্পের বিষয়বস্তুর বাইরে, কিন্তু বাবা যেমন বিয়ে করেছে, তার 2 ছেলে মেয়ে আছে। একইভাবে আন্ট এস্থারও কিন্তু বিয়ে করেছিল, তার 2 ছেলে মেয়েও আছে। এটা বলেছে মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক হলো ছেলেটির নাম, মিমি হলো মেয়েটির নাম। কিন্তু তার ক্ষেত্রেও একটা দুঃখের ঘটনা, শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। এই যে আন্ট এস্থার, ক্লড ফিলিপার পিসি, সে একজন বিধবা মানুষ, তার মানে সে বিয়ে করেছিল, তার হাজব্যান্ড মারা গেছে, সে এখন থাকে হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মেইনল্যান্ডের থেকেও অনেকটা দূরে আর কি, সে ভিতরে সে এখন থাকে তার ছেলে মেয়েকে নিয়ে। ওকে, ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন এই ভাই বোন ডিক মিমি, দেখো খেয়াল করে, ডিক অ্যান্ড মিমিও কিন্তু হয়তো তারাও হয়তো ওই দূরে থেকে, তারা এটাকে টেলিপ্যাথি বলতে পারি আমরা, তারাও হয়তো ভাবতো, নিশ্চয়ই ভাবতো যে আমরাও কেন 3 জন, আমাদেরও হয়তো থাকতে পারে, কই গেল, নিশ্চয়ই তার মাও বলতে চাইতো না, কে বলতে চাইতো না। তো ডিক অ্যান্ড মিমি তারা আশেপাশে কোনো একটা নির্জন জায়গায়, কোনো বনে, এখানে বলছে উডস মানে অরণ্যে, তারা 2 ভাই বোনে নিজেদের মধ্যে আনমনে ঘোরাঘুরি করছিল। হঠাৎ দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, হঠাৎ তারা খেয়াল করলো যে একটা গাছের মাথায় একটা ঘুড়ি। এবারে বলি, ঘুড়িটার সম্বন্ধে আগেই বলেছি, বিশেষ ধরনের বড় মাপের ঘুড়ি, লাল রং, টকটকে, তার মধ্যে টিনসেল স্টার, কাজেই সেটা যত উঁচুতেই থাক সেটা ঠিক চোখে পড়বে, চিকচিক করবে তো টিনসেল স্টার, কাজেই খুব সম্ভবত এটা আমরা ধারণা করতে পারি মিমি হয়তো সেটা দেখেছিল, হয়তো, যেই দেখে থাকুক না কেন, সে ডিককে বলল। কেন বললাম মিমি দেখেছিল? কারণ সে তার ভাইকে বলেছিল, যা ভাই গিয়ে নিয়ে আয়, মিমি নিশ্চয়ই যায়নি গাছের উপরে, কাজেই ডিককে সে পাঠিয়েছিল। ডিক গেল গাছের উপর থেকে ঘুড়ি নামিয়ে নিয়ে এলো, এবং শুধু তাই নয়, এত সুন্দর ঘুড়ি, সে হতে পারে এক জায়গায় প্যাচ করা আছে লেটার,
ওল্ড লেটার, ওই লেটারটার কথা আগেই বলেছি, লেটারটা একটা বিশেষ গুরুত্ব আছে। আচ্ছা, তো প্যাচ করা সেই ঘুড়িটাকেই তারা বগল দাবা করে বাড়ি নিয়ে চলে এলো, ক্যারিড ইট হোম। হোয়েন দেয়ার মাদার স, যখন তাদের মা দেখলো দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, এইখানে মজার ব্যাপার, তার মা কিন্তু অন্য দৃষ্টিতে দেখলো ব্যাপারটা, ঘুড়িটাকে। কি দেখলো? তার কাছে দুটো পয়েন্ট, এক ঘুড়িটা, গায়ে প্যাচিং করা লেটারটা। এই চিঠিটা যখন তার মায়ের চোখে পড়লো, শি টার্ন পেল, তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এই চিঠিটা এখানে এলো কি করে। কি চিঠি তাহলে? দেখো, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা সেই চিঠিটা, এটা সেই চিঠিটা শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ব্রাদার মানে এখানে ক্লড ফিলিপার বাবা, দ্য লাইট হাউস কিপার। তো তার বাবাকে সে কোনো এক সময় বহুদিন আগে একটা চিঠি লিখেছিল, ও অনেক দিন আগে। সেই চিঠিটা নাকি এই একটা ঘুড়ির মধ্যে আটকানো, যে ঘুড়িটা তার ছেলে মেয়ে বগল দাবা করে নিয়ে এসছে। নাম্বার 1 পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট দেখো, ফিলিপা ওয়াজ আচ্ছা, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। এই যে বলেছি ঘুড়ির গায়ে নাম লেখা আছে, ক্লড লেটে, ফিলিপা লেটে, বিগ হাফ মুন আইল্যান্ড। তো এই ফিলিপা আর ক্লড অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলার মানে আন্ট এস্থার, মানে এস্থার পিসি এবং তার বাবা দুই ভাই বোনের মায়ের নামও কিন্তু ক্লড লেটে, ফিলিপা লেটে। এটা বুঝতে হবে, অনেক অনেক পরিবারেই কিন্তু পূর্বপুরুষের নাম অনুসারে, তাদের যে কারণেই হোক না কেন, তাদের নাম অনুসারে আবার ছেলেমেয়ের নাম রাখা হয়। সে হতে পারে তাদের কথা স্মৃতিচারণের জন্য ইত্যাদি। তো আমরা একটু রহস্য রাখি এই জায়গাটাতে, একটা টেলিফোন নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, একজন কলার রয়েছেন। নমস্কার, কে রয়েছে? নমস্কার, আমি হিরণময় পাল বলছি বিষ্ণুপুর থেকে। আচ্ছা, বলুন। আমি স্যারকে প্রথমে নমস্কার এবং স্বাগত জানাবো। বলুন, তারপর আমার প্রশ্নটা বলছি, হ্যাঁ। হোয়ার ডিড অ্যান্ড আর এস্থার লিভ, মানে এটা একটু উত্তরটা জানতে চাই। হোয়ার ডিড আন্ট এস্থার লিভড? এস্থার লিভ। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, এইমাত্র আমি এই উত্তরটা বলে দিয়েছি। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে। সব উত্তরের মধ্যে আছে, আমরা শেষ করে আমার আবার আলোচনা টুকরোর মধ্যে দিয়ে সব বেরোবে। সো এইটাই উত্তর, আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, বলি একদম বলুন। আচ্ছা, তো যেটা বলছিলাম, ফিলিপা লেটে, ক্লড লেটে, তারা কিন্তু শুধু আন্টেস্থারের ভাইয়ের ছেলে মেয়েই নয়, ওই একই নাম ছিল তার মা বাবারও। কিভাবে কাকতালীয়ভাবে ঘটে ব্যাপারগুলো, যদি না ঘটতো তাহলে হয়তো এরকম দাঁড়াতো না। যাই হোক, ঘটেছে। তো শি নিউ হু উই মাস্ট বি। এবারে 2 এ 2 4 হয়ে গেল। এক তো সেই লেটার, যে লেটারটা নিজের হাতের লেখা, তিনি বুঝে গেছেন এটা আমার লেখা, আমার ভাইকে বা দাদাকে আমি লিখেছিলাম। 2 নাম্বার, এই বাবা মায়ের নামের সাথে মিলে যাচ্ছে এই ঘুড়ির গায়ের লেখা। তাহলে তো না হয়ে যায় না, এটা একদম যা ভাবছি তাই। এবং সেই ভেবে তার মনে যেন আর উৎসাহ বাদ মানছে না, হতে পারে এটা ভাবতেই পারিনি। সো শি স্যাট ডাউন, এবার তিনি বসে পড়লেন, সাথে সাথে বসে পড়লেন, অ্যান্ড রোট টু বিগ হাফ মুন। তিনি বিগ হাফ মুনের উদ্দেশ্যে তিনি চিঠি লিখে ফেললেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। এবার চিঠিটা কিন্তু যথাস্থানে পৌঁছলো। বাবা সেই চিঠিটা পেয়ে গেলেন, যেটা একদম ইউনিট 3 শুরুতে আমরা দেখেছি। এ মান্থ লেটার, এ লেটার কেম টু ফাদার। 1 মাস পরে, লেটার মানে পরে, লেটার মানে চিঠি, 1 মাস পরে এটা চিঠি এসেছিল। আচ্ছা, তো ব্যাক টু দ্য পয়েন্ট। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট। পরের দিনই কিন্তু বাবা যাত্রা করলেন সেই হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। হ্যাঁ, পুরনো সম্পর্ককে জোড়া লাগানোর জন্য যত পরিশ্রমী করা যায় মানুষ করতে রাজি হয়, কোনো পরিশ্রমী সেক্ষেত্রে বাধা হিসাবে আসে না। সো ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট, সাদরে নিয়ে আসলেন নিজের বোনকে এবং বোনের 2 মিষ্টি মিষ্টি ছেলে মেয়েকে, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। এইবারে আমরা কিন্তু 6 জন একসাথে হলাম। আন্ট এস্থার ইজ এ ডিয়ার। আন্ট এস্থার মানে এস্থার পিসি খুবই নরম সরম, আমার খুব প্রিয়। ক্লডের বোন ফিলিপা বলছে খুবই প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। ভাষায় প্রকাশ করা যাবে না যে ডিক অ্যান্ড মিমি কত মধুর, কত মজাদার, কত জলি, আনন্দময়। But the best of it all is that we have
রিলেশনস নাও। এবার সব থেকে মজার যেটা, সব থেকে সেরা ব্যাপার যেটা, এবার কিন্তু আমাদের রিলেশনস রয়েছে, আমাদের এবার আত্মীয় স্বজন রয়েছে। গল্পটা তো শেষ হলো, এবারে আমি এর সাথে আরও কিছু সংযোজন করি। একদম কর। আচ্ছা, দেখো প্রিয় বন্ধুরা, এই গল্পে একটা হিডেন মেসেজ রয়েছে। আমি শুরুতেই বলেছি, যারা শুরু থেকে শুনছো তারা নিশ্চয়ই ধরতে পারবে, নইলে আবার আমি আরেকবার রিপিট করব। দ্য স্টোরি ডেপিক্টস ভিভিডলি, অর্থাৎ এটা পরিষ্কারভাবে বোঝায় দ্য ভ্যালু অফ রিলেশনশিপস ইন টুডেজ বাইফার্কেটেড, মানে দ্বিধাবিভক্ত, সেপারেটেড অ্যান্ড ডিসইউনাইটেড ফ্যামিলি স্ট্রাকচার। প্রথম এখনকার দিনের যে ফ্যামিলি না, যেটাকে মাইক্রো ফ্যামিলি বলি, 3 জন ম্যাক্সিমাম 4 জন নিয়ে, এই ফ্যামিলির মধ্যে সেই পুরনো দিনের আমাদের ঠাকুরদা বাবা দাদার আমলে, বাবা মায়ের আমলে সেই আনন্দ কিন্তু নেই, যেখানে শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, যেখানে সেই তুলসী তলায় প্রদীপ দেওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপার, সেই আনন্দগুলো কিন্তু নেই। সবাই মিলে একসাথে আচার, তেঁতুলের টক ইত্যাদি ভাগ করে খাওয়ার আনন্দ এখন নেই। হ্যাঁ, সো হিডেন মেসেজটা আসি। এটার হিডেন মেসেজ আমরা এটাই বলবো, সামটাইমস আ ভেরি ট্রিভিয়াল প্লেথিং। ট্রিভিয়াল মানে খুব সামান্য, সাধারণ। প্লেথিং বলতে এখানে আমি কাইটের কথা বলবো। সামটাইমস আ ভেরি ট্রিভিয়াল প্লেথিং ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কখনো কখনো ছোট্ট ছোট্ট খুব যার কোনো মনে হয় যে এর কী আছে ভ্যালু, কিন্তু ওই ছোট্ট জিনিসটারই কিন্তু খুব ভ্যালু হতে পারে। যেমন আমরা দেখবো এই কাইটটার ক্ষেত্রে, অ্যাকচুয়ালি দিস কাইট অ্যাকচুয়ালি চেঞ্জড দ্য কোর্স অফ দিস 6 পার্সনস লাইফ। 6টি মানুষের জীবন, তার মধ্যে 4 জন শিশু, 2 জন বড়, তাদের মধ্যে আবার সম্পর্ক ভাই বোনের, এদের জীবনটা কিন্তু সত্যিই পাল্টে দিল, তাই না? তো এখানে আমি যেটা বলার, আচ্ছা এরকমভাবে আমরা কিন্তু ভাবতেই পারি ঘুড়িটার যেন একটা আত্মা আছে। দ্য কাইট ইটসেলফ হ্যাজ এ স্পিরিট। আমরা এইভাবে যদি ভাবি তাহলে কিন্তু ইন্টারেস্টিং মনেই হয়, ঘুড়িটার সত্যি একটা আত্মা আছে। ঘুড়িটা যেন শুনেছিল তাদের মনের দুঃখের কথা, সেই জন্যই সামহাউ ব্লুটুথ কানেকশনের মতো কেটে যাওয়া ঘুড়ি, কর্ড নেই, কানেকশন নেই, ব্লুটুথ কানেকশনের মতো সেটা গিয়ে ওইখানে গিয়ে ঝুলতে লাগলো। দেখো আমি কিন্তু এখানে রয়েছি, খুঁজে নাও আমাকে, যদি চাও তো খুঁজে নিতে পারবে। ওকে, তো এই ব্যাপারটা রয়েছে, এই ট্রিভিয়াল প্লেথিং। এই কাইটটা কিন্তু এর আত্মা আছে, আমরা এইভাবেই ভাববো। সেই জন্য এই কাইটটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করেছে এই গল্পটার ক্ষেত্রে। আশা করি গল্পটা মোটামুটি বোঝা গেছে। আমাদের কতক্ষণ আছে? আমরা 9 মিনিট পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এই 9 মিনিটে আমরা দেখি এখান থেকে শর্ট কোশ্চেন টাইপগুলো একটু বুঝে নেওয়ার। আশা করি যারা শুনছো মন দিয়ে প্রথম থেকে নিজেরাই উত্তর দিতে পারবে। কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, কী হবে? ফাদার হবে। আমি প্রথমে বারবার, একবার নয় একাধিকবার বলেছি, বিগ হাফ মুন লাইট হাউসের কিপার হলো বাবা। বিতে আছে দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, ফ্যামিলি মেইনল্যান্ডে চলে যেত কোন সময়, এটাও আমি বলেছি। কী হবে বলো তো? উইন্টার সিজনে, তাই তো? আচ্ছা, সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, যখন রিলেশনের কথা বা সম্পর্কের কথা জিজ্ঞেস করা হতো, ফাদার লুকড, তখন বাবাকে কেমন লাগতো? অবভিয়াসলি সরফুল। তার মনে একটা সেই পুরনো দিনের কথা মনে পড়ে যেত, যে এই যে রাগের মাথায় বাড়ি থেকে চম্পট দেওয়া, এগুলো তাকে খুব ভুগিয়েছে। আর এরপর এগুলো নেম অফ দ্য আইল্যান্ড, বিগ হাফ মুন, এজ অফ ক্লড, 12, হ্যাঁ এগুলো তো আছেই, তোমরা মন দিয়ে শুনেছো নিশ্চয়ই, এগুলো সব পেরে যাবে। আর গেম প্লেড বাই ক্লড অ্যান্ড ন্যারেটার, এটাও এখানে লেখা আছে, পাইরেট কেভ। হ্যাঁ, ট্রু ফলস, পিপল ফেল দ্যাট ক্লড অ্যান্ড ন্যারেটার ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, রিয়েল, ইয়েস ইট ইজ ট্রু, পিপল ভাবতো এটা। হ্যাঁ, সাপোর্টিং স্টেটমেন্টও এখানে রয়েছে, এই যে রয়েছে এখানে ইউনিট 1 পেজ 37-এ দেখো তোমরা, এইখানে আছে দেখো 3rd 4th প্যারাতে, দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এটা হবে সাপোর্টিং। ক্লড অ্যান্ড ন্যারেটার কোয়ারেল্ড, নো নেভার কোয়ারেল্ড, এটা ফলস হবে, এটা এখানে লেখা আছে ওই ইউনিট 1-এর পেজেই দেখো গিয়ে, একদম লাস্ট লাইন, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, এটা সাপোর্টিং। নাম্বার 3, নো বডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা ফলস। মেইনল্যান্ডের কোথাও কারুরই রিলেশন নাকি ছিল না, এটা কি করে হতে পারে? এটা ফলস। ভালো করে মন দিয়ে পড়লে সবাই বুঝে যাবে। আর সাপোর্টিং এই যে এখানে রয়েছে 39 পেজে রয়েছে দেখো, এভরিবডি, সেকেন্ড লাইন, 39 পেজ সেকেন্ড লাইন, মাঝের দিকে, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। ওকে, ইউনিট 1 কোশ্চেন কমপ্লিট।
Unit 2, comprehension exercise number 2, 1, A. In summer the big harpoon is always, হ্যাঁ লাভলি হবে, সুন্দর মজার ছিল। দেখো সুন্দর এই যে রিপলস রয়েছে এখানে, ছোট ছোট ঢেউ, ব্লু কাম ওয়েদার, দারুণ দারুণ। আচ্ছা বি, ব্যাক অন দ্য আইল্যান্ড, আবার যখন আইল্যান্ডে ফিরে আসতাম, ক্লড অ্যান্ড ন্যারেটর মেড প্লেন্টি অফ, কী হবে, কাইটস হবে, কাইটস। আমরা দেখছি তো আমার রানওয়ে কাইট, তাই না? আচ্ছা সি, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, চারটে অপশান আছে, নিউজ পেপার, লেটার, এনভেলপ, কার্ড। অবশ্যই লেটার হবে, লেটার দিয়ে প্যাচ করা ছিল। 5-এর 1, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড, এটা হবে এই যে কীভাবে ঘুড়ি তৈরি করতে হয়, দেখো এখানে লেখা আছে 40 পাতায় আছে, এ বয় অন দ্য 4 নম্বর লাইন, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। ওকে, অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটার পেস্টেড, ওই ঘুড়ির উপরে ক্লড ন্যারেটার পেস্ট করেছিল, কি পেস্ট করেছিল, অ্যান ওল্ড লেটার, 42 পেজ, সেকেন্ড প্যারা, দেখো থার্ড লাইন আছে, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন সিটিং রুম, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আর 3 নম্বর আছে, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ওই যে আ বিট অফ কর্ড, ওই 42 পেজেরই লাস্ট লাইনে দেখো আছে, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, ওইটা দিয়ে শেষ হবে। আর 6 স্টেটমেন্ট রিজন, এ দ্য ন্যারেটারস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, কীভাবে চলে গেল, রিজনটা ছিল ওই যে দ্য ন্যারেটার সামহাউ ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, দেন হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট না। আচ্ছা বিতে আছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লড ন্যারেটার দুজনে মিলে তাড়াহুড়ো করে কাইটটা ফিক্স করেছিল, কেন, ওই যে তাড়াহুড়ো করে করার একমাত্র কারণ এই যে দেখো ওই প্যারাতে আছে, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যে কোনো সময় হাওয়া পড়ে যেতে পারে, আমাদের তো এটা ওড়াতেই হবে, এত যত্ন করে এত সুন্দর করে স্পেশাল ঘুড়ি বানানো হয়েছে, তাই না? আর সি, দ্য কাইট সোর্ড, রিজন, ঘুড়িটা সোর করলো, SOAR সোর মানে কিন্তু উপরে তরতর করে উঠে যাওয়া, কেন সোর করলো, ওই যে উইন্ডটা দারুণ উইন্ড ছিল, এই যে ওই লাস্টের দিকে 42 পেজে দেখা আছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইন সোর্ড, হ্যাঁ দ্য কাইট সোর্ড, হোয়াই, রিজন ইজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। Unit 2 complete. Well, Unit 3, comprehension exercise 7, a letter came for father after a, কি হবে দেখো আছে এখানে, Unit 3 তে একদম প্রথমে আমি দুবার বলেছি একটু আগেই, এ মান্থ লেটার, এ লেটার কেম, বলেছি না, লেটার মানে পরে, লেটার মানে চিঠি, হ্যাঁ এগুলোকে আমরা বলি কিন্তু হোমোফোন, লেটার। আচ্ছা 1 মাস পরেই এসেছিল, তাহলে এখানে আছে দেখো ফোর্টনাইট আছে, মান্থ আছে, 4 নম্বর হবে মান্থ। হ্যাঁ একটু বলে দিই, ফোর্টনাইট মানে কিন্তু পক্ষকাল, মানে মাসের অর্ধেক, 15 দিন, জানা হয়ে গেল, নোট করে নিও। আচ্ছা বি, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার। ওয়েল সি, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, রাইট। 8-এর এ, পার্সন হু সেন্ট দ্য লেটার, কে চিঠিটা পাঠিয়েছিল, কে, পিসি এস্থার, আন্ট এস্থার। আর নেম অফ আন্ট এস্থারস মাদার, ফিলিপা, ওই যে বলেছি ফিলিপ্পা ক্লড দুজনেই ছিল, কিন্তু তার ভাই বোনের ঠাকুরমার নাম, হ্যাঁ আন্ট এস্থারের বাবা মার নাম। সি, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট 6 মেম্বার্স। 9-এর এ, হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went back home years afterwards, ওই যে সে দেখলো যে he find that his brother had died and sister, he couldn't find his sister, এ লেখা আছে। আচ্ছা বি, where did Aunt Esther live, এই যে একটু আগে একজন প্রশ্ন করেছিল, where did he live, she lived hundreds of miles inland, ইন কথার মানে মধ্যে, ভিতরে বা মধ্যে, ল্যান্ড মানে জমি, মেইনল্যান্ডেরও অনেক ভিতরে, সেটাকে আমরা ইনল্যান্ড বলি। সি, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন আন্ট এস্থারের মুখটা হঠাৎ বিবর্ণ হয়ে গেল, বিবর্ণ কেন হয়ে গেল। আন্ট এস্থার টার্ন পেল বিকজ শি স হার ওন লেটার রিটেন লং এগো টু হার ব্রাদার ওয়াজ পেস্টেড অন দ্য কাইট অ্যান্ড দেয়ার ওয়ার রিটেন দ্য নেমস অফ হার প্যারেন্টস, তার বাবা মার নাম লেখা দেখে সেই শুধু নয়, তার আবার চিঠিটাও লেখা রয়েছে, এই সব 2-4 আমি বলেছি আগে, সেই জন্য একেবারে 1 মিনিট পাচ্ছি আমরা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই একটা ছোট বার্তা, এবং এই বার্তাটার অনেক বড় মেসেজ, তাই তো একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক এই গল্পটা আশা করি আমাদের প্রত্যেকেরই ভালো লাগবেই,
কারণ আমরা বড়রাই হই বা তোমরাও হও, আমাদের প্রত্যেকে খুব মন দিয়ে শুনছিলাম আমিও সেই সময় স্মৃতি। আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এত সুন্দর করে স্যার এতক্ষণ ধরে বুঝিয়েছেন, এবং তোমাদেরও খুব স্বাভাবিকভাবেই সুবিধেই হবে, কারণ সুন্দর করে প্রশ্নগুলোকেও ধরে ধরে কিন্তু বলা হলো। তো কোনগুলো উত্তর রয়েছে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো। তো আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো, আর মন দিয়ে পড়াশুনো করো, এই মুহূর্তটাকে একটুখানি ঠিকঠাকভাবে দেখে সতর্কতার সহায় চলাচল করো। নমস্কার।